হ্যালো, আজকে আমরা যেটা সম্পর্কে পড়ব সেটা হলো অর্গানিক কেমিস্ট্রির হেলো অ্যালকেন। হেলো অ্যালকেন অর্থাৎ অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে আমরা যদি হেলোজেন অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তাদেরকে হেলো অ্যালকেন বলা হয়। হেলো অ্যালকেনের আমরা শ্রেণীবিভাগ করব। বিভিন্নভাবে আমরা হেলো অ্যালকেনের শ্রেণীবিভাগ করতে পারি। তো আমরা এখন যে শ্রেণীবিভাগটা সম্পর্কে আলোচনা করব সেটি হলো সিএক্স বন্ধনের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ এই কার্বনটির সংকরণ অবস্থা কি, সেই কার্বনটির সংকরণ অবস্থা অনুযায়ী আমাদের হতে পারে sp3 কার্বনের সংকরণ অবস্থা। যে কার্বন পরমাণুটির সঙ্গে হেলোজেন যুক্ত আছে সেই কার্বন পরমাণুটি sp3 সংকরণ অবস্থায় থাকতে পারে। এগুলোকে আমরা আবার কতগুলি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে অ্যালকিল হ্যালাইড, যেমন হচ্ছে CH3CH2X, এখানে কার্বনের সংকরণ অবস্থা sp3। আমরা দেখতে পাচ্ছি যে কার্বন পরমাণুর সঙ্গে হেলোজেনটি যুক্ত আছে সেই কার্বন পরমাণু অপর আরেকটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাই এটি আমাদের 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। আবার আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও কার্বনের সংকরণ অবস্থা হচ্ছে sp3। এখানে কোনো পাই বন্ধন নেই, ওই জন্য কার্বনের সংকরণ অবস্থা sp3, কিন্তু যে কার্বনটির সঙ্গে হেলোজেন পরমাণু যুক্ত আছে সেইটি অপর দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাই এটিকে বলা হয় সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। অনুরূপভাবে এই কার্বন পরমাণুটি 3টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে বলে টারসারি অ্যালকিল হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড আমরা বলি যে কার্বন পরমাণুটির সঙ্গে হেলোজেন যুক্ত রয়েছে সেই কার্বন পরমাণুটি একটি দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটিকে আমরা অ্যালাইলিক কার্বন বলে থাকি এবং এইরূপ হ্যালাইডগুলোকে আমরা অ্যালাইলিক হ্যালাইড বলে থাকি। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে অপর আরেকটা কার্বন যুক্ত হয়েছে, এই কার্বনটি অ্যালাইলিক কার্বন, এবং এই কার্বনের সঙ্গে যুক্ত হেলোজেন দিয়ে যে যৌগটি উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অ্যালাইলিক হ্যালাইড। এটিকে অ্যালাইলিক অবস্থান বলে। এরপর আমরা যেটি পড়ব সেটা হচ্ছে প্রোপারজিল হ্যালাইড। কার্বন কার্বন ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন অপর একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, এই কার্বনটিকে বলা হয় প্রোপারজেলিক পজিশন। এই হ্যালোজেনটাকে বলা হয় প্রোপারজেলিক হ্যালোজেন বা হ্যালাইড। আমরা এরপরে যে শ্রেণীবিভাগটা আসবো, যে হ্যালোজেন পরমাণুটি যুক্ত যে কার্বনের সঙ্গে সেই কার্বনটি একটি পাই বন্ধন গঠন করেছে, অর্থাৎ কার্বনের সংকরণ অবস্থা sp2। আমরা এইরূপ হ্যালাইডকে বলে থাকি ভিনাইলিক হ্যালাইড, যেমন উদাহরণ CH2CH2Cl। অ্যারাইলিক হ্যালাইড আমরা বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বন পরমাণুটি আছে তার সঙ্গে যদি হেলোজেন যুক্ত থাকে তাহলে এই কার্বন পরমাণুটিরও সংকরণ অবস্থা sp2, অর্থাৎ এটিও একটি sp2 সংকরণ অবস্থায় অবস্থিত, তো তার সঙ্গে হেলোজেন যুক্ত আছে। অর্থাৎ এইরূপ আমাদের কার্বন দুই রকমকার হতে পারে, একটি হচ্ছে ভিনাইলিক হ্যালাইডের ক্ষেত্রে পাওয়া যেতে পারে অথবা অ্যারাইলিক হ্যালাইডের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। আরেকটি উদাহরণ হলো আরেক রকমকার হতে পারে যেখানে হেলোজেনটি যে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে তার সংকরণ অবস্থা হচ্ছে sp, যেমন HC≡CBr। তাহলে আমরা যে কার্বন পরমাণুটির সঙ্গে হেলোজেন যুক্ত আছে তার সংকরণ অবস্থা অনুযায়ী আমরা অ্যালকিল হ্যালাইডের নিম্নলিখিতভাবে শ্রেণীবিভক্ত করতে পারলাম। এখন সিএক্স কার্বন হেলোজেন বন্ধনের প্রকৃতি অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করব। CH3X এই বন্ধনটি হলো
আমাদের সমযোজী বন্ধন এবং হেলোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন পরমাণুর চাইতে বেশি। এই জন্য এই বন্ধনটি ধ্রুবীয়, অর্থাৎ আংশিক মাইনাস ডেল্টা আধান হেলোজেনের উপরে থাকবে এবং আংশিক প্লাস ডেল্টা আধান কার্বনের উপর থাকবে। তাহলে এই বন্ধনটি সমযোজী প্রকৃতির, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধ্রুবীয় সমযোজী বন্ধন। এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর জন্য এইরূপ ঘটনা ঘটেছে। আমরা আসবো এরপরে বন্ধন দৈর্ঘ্য। কার্বন ফ্লুরিন বন্ধন দৈর্ঘ্য সবথেকে ফ্লুরিনের পরমাণু আকার সবথেকে ছোটো বলে এই বন্ধন দৈর্ঘ্যটি সবথেকে ছোটো হবে। তারপরে কার্বন ক্লোরিন, তারপর কার্বন ব্রোমিন, তারপরে কার্বন আয়োডিন। এরপর আমরা আসবো বন্ধন বন্ড স্ট্রেংথ, অর্থাৎ বন্ধনটি বিভাজন শক্তি। তাহলে যে বন্ধনটি যত ছোট হবে তার বিভাজন শক্তি তত বেশি হবে। কার্বন ফ্লুরিন বেশি, তারপরে কার্বন ক্লোরিন, তারপরে কার্বন ব্রোমিন, তারপর কার্বন আয়োডিন। এই বন্ধনটি সবথেকে সহজে বিয়োজিত হবে, কারণ বন্ধন দৈর্ঘ্য সবচাইতে বেশি। বন্ধনগুলি ধ্রুবীয়তার প্রকৃতি বলে তাদের ধ্রুবীয় প্রকৃতির বলে বন্ধনগুলি ধ্রুবীয় প্রকৃতির, তাই তাদের দ্বিমেরু ভ্রামক থাকবে। আমরা জানি দ্বিমেরু ভ্রামক মিউ সমান আধান গুণিত দূরত্ব। আমরা এখন দেখব একটি প্রশ্ন, CH3F ও CH3Cl এর কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি এবং কেন? আমরা জানি যে CH3Cl এখানে ক্লোরিনের যে আধানটি হবে সেইটি নিশ্চয়ই কম হবে CH3F এর তুলনায়, কারণ ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ আধানের পরিমাণ নিশ্চয়ই ফ্লুরিনের ক্ষেত্রে বেশি হবে, কিন্তু দ্বিমেরু ভ্রামকের মান সেটি হচ্ছে আধান গুণিত দূরত্ব। কার্বন এবং ফ্লুরিনের বন্ধন দৈর্ঘ্য কম ফ্লুরিনের ছোট আকার বলে, কিন্তু কার্বন ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য অনেকটাই বেশি ক্লোরিনের বড় আকার বলে। তাই আধান গুণিত গুণফলের মান CH3Cl এর ক্ষেত্রে বেশি হয়ে যায়। আধানটি যদিও কম থাকে, কিন্তু এদের গুণফল আধান গুণিত দূরত্বের গুণফল বেশি হয়ে যায়, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান CH3Cl এর চাইতে CH3Cl এর বেশি হয় CH3F এর তুলনায়। আমরা যদি CH3Cl, CH3F, CH3Br এবং CH3I এর দ্বিমেরু ভ্রামক বা ধ্রুবীয়তার যদি তুলনা করি, তাহলে দ্বিমেরু ভ্রামক সবথেকে বেশি হবে CH3Cl, তারপর CH3F, তারপর CH3Br এবং CH3I। এইগুলির ক্ষেত্রে Br এবং CH3I এর ক্ষেত্রে আমরা আধান অনুযায়ী এদের দ্বিমেরু ভ্রামকের মানটি ক্রমটি দাঁড়াচ্ছে। এখানে CH3Br এবং CH3I উভয়েরই বন্ধন দৈর্ঘ্য প্রায় বড় অনেকটি বেশি, কিন্তু আধান ব্রোমিনের বেশি বলে আধান গুণিত দূরত্বর মান CH3Br এর ক্ষেত্রে বেশি CH3I এর তুলনায়। আমরা এখানে কয়েকটি বিষয়কে মনে রাখব, সেটি হচ্ছে কতগুলি সাধারণ নাম। ইথিলিন ডাইক্লোরাইড এটিকে আমরা আগে ব্যবহার করতাম। এটি মানে হচ্ছে একই কার্বনের দুটো ক্লোরিন যুক্ত আছে। এর বর্তমান ইউপ্যাক সিস্টেম অনুযায়ী নাম 1,1-ডাইক্লোরোইথেন। অনুরূপভাবে ইথিলিন ডাইক্লোরাইড এর অর্থ হলো পাশাপাশি দুটি কার্বনে আলাদা দুটি কার্বনে দুটি ক্লোরিন যুক্ত আছে ইথিলিন, আর ইথিলিন মানে একই কার্বনে দুটো হেলোজেন যুক্ত আছে। এর বর্তমান নাম হলো ইউপ্যাক সিস্টেম অনুযায়ী 1,2-ডাইক্লোরোইথেন। আর একটি যৌগ সাধারণ নাম পারফ্লুরোপ্রোপেন। এই পারফ্লুরো কথার অর্থ হলো প্রোপেনে যতগুলি হাইড্রোজেন পরমাণু থাকে, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণু ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত করা হলে যে যৌগটি হয় সেই যৌগটিকে বলা হয় পারফ্লুরোপ্রোপেন। এটি হচ্ছে প্রোপেনের সংকেত CH3 এই প্রোপেনে সমস্ত হাইড্রোজেন পরমাণুগুলি ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এর ইউপ্যাক সিস্টেমের নাম হবে 1,1,1,2,2,3,3,3 অক্টা ফ্লুরোপ্রোপেন।
আমরা বন্ধনটিকে দেখতে পেলাম যে এখানে প্লাস ডেল্টা, এখানে মাইনাস ডেল্টা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর জন্য হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এই বন্ধনটি ধ্রুবীয় সমযোজী বন্ধন এবং এইটি হলো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি। ইথাইল ক্লোরাইড ও ভিনাইল ক্লোরাইড এর মধ্যে আমরা দ্বিমেরু ভ্রামকের তুলনা করব এবং কার বেশি সে সম্পর্কে আলোচনা করব। এইটি হলো ইথাইল ক্লোরাইডের গঠন। এখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এইটি হবে প্লাস আধান থেকে মাইনাসের দিকে। এইটি হলো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, আমরা ক্লাস 11-এ শিখেছি। ভিনাইল ক্লোরাইডের গঠন হলো নিম্নরূপ এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ঋণাত্মকতার জন্য এই দিকে আমাদের দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হবে। এই দ্বিমেরু ভ্রামকটি সিগমা বন্ধনের জন্য, ওই জন্য আমরা মিউ সিগমা দিয়ে প্রকাশ করেছি। এর একটি রেজোনেন্স গঠন থাকবে, ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রনগুলি এখানে আসবে এবং এই ইলেকট্রনগুলি পাই বন্ধনের এই কার্বনের উপরে চলে যাবে, অর্থাৎ CH2 মাইনাস CH ডবল বন্ড Cl প্লাস। ক্লোরিনটি লোন নিঃসঙ্গ জোড় ইলেকট্রন দিয়েছে বলে ক্লোরিনের উপরে ধনাত্মক আধান হয়েছে। এই অবস্থাতে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কিন্তু উল্টো দিকে হয়ে গেছে, ক্লোরিনের দিকে প্লাস আর এদিকে এই দ্বিমেরু ভ্রামককে আমরা বলবো মিউ পাই। তাহলে মিউ টোটাল হলো মিউ সিগমা মাইনাস মিউ পাই, কিন্তু এই ক্ষেত্রে মিউ টোটাল হলো শুধুমাত্র মিউ সিগমা, অর্থাৎ ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকের মান ভিনাইল ক্লোরাইডের চাইতে বেশি। আমরা এখন আসবো CH3Cl, CH2Cl2, CHCl3 ও CCl4 এই এদের ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের ঊর্ধ্বক্রমে আমরা লিখব। আমরা প্রথমে আসব CCl4 যৌগটি, এটি চতুস্থলকীয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে দ্বিমেরু ভ্রামক উপরে যে কার্বন ক্লোরিন বন্ধন এবং এই তিনটে লব্ধি যদি আমরা করি সেটির অভিমুখ নিচের দিকে হবে, এইটির অভিমুখ উপর দিকে এবং এরা পরস্পরের সঙ্গে সমান হবে এবং বিপরীতমুখী ভেক্টর, তাই তাদের ক্যান্সেল হয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মিউ সমান 0 হলো, অর্থাৎ এটি একটি অধ্রুবীয়। এর ধ্রুবীয়তা বা দ্বিমেরু ভ্রামকের মান 0। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কার্বন ক্লোরিন সোজা বন্ধনের দ্বিমেরু ভ্রামকের মান এই রকমভাবে অবস্থিত। তিনটি কার্বন ক্লোরিনের বন্ধনের দ্বিমেরু ভ্রামকের মানের সঙ্গে সমান হয়। আমরা চলে আসব CH3Cl এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক এর অভিমুখ এদিকে, হাইড্রোজেনের কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই বন্ধনগুলো দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এদিকে এবং সবারই লব্ধি একই দিকে হবে এবং এর জন্য CH3Cl এর দ্বিমেরু ভ্রামকের মান সবার চাইতে বেশি। এরপরে আসবো CH2Cl2, এই ক্লোরিনটির দ্বিমেরু ভ্রামকের অভিমুখ উপর দিকে, কিন্তু এই ক্লোরিনটির নিচের দিকে, এই তিনটি হাইড্রোজেনের উপর দিকে। সুতরাং এই দুটি হাইড্রোজেন এবং এই ক্লোরিনের অভিমুখের সঙ্গে যুক্ত হবে এবং এইটি বিযুক্ত হবে, তাই এর মান CH3Cl এর দ্বিমেরু ভ্রামক অপেক্ষা কিছুটা কম হবে। এই CH3 দিকে যদি আমরা দেখি তাহলে এইটি হচ্ছে কার্বন ক্লোরিন পরমাণু বন্ধনের অভিমুখ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এইদিকে এবং দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের অভিমুখও এইদিকে। কার্বন হাইড্রোজেন বন্ধনের জন্য দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এইদিকে, অর্থাৎ এইটি এবং এই দুটি দ্বিমেরু ভ্রামকে যুক্ত হবে, কিন্তু এই দুটি দ্বিমেরু ভ্রামক অন্যদিকে আছে এবং এদের লব্ধির সঙ্গে বিয়োগ হবে উপরের লব্ধিটির আর এর লব্ধিটির, তাই বলে এর মান কমে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি দ্বিমেরু ভ্রামক হবে CH3Cl, তারপর CH2Cl2, তারপর CHCl3 এবং সবচাইতে কম হবে CCl4। এখন আমরা দেখব
প্রিপারেশন অফ হেলো অ্যালকেন, অর্থাৎ হেলো অ্যালকেন আমরা কিভাবে প্রস্তুত করব। প্রথম হচ্ছে ফ্রম অ্যালকোহল, তাহলে ROH অ্যালকোহল, এইচএক্সের সঙ্গে বিক্রিয়া করলাম, দিয়ে RX প্লাস H2O অর্থাৎ অ্যালকোহলের সঙ্গে এইচএক্স অর্থাৎ HCl HBr এদের বিক্রিয়াতে আমরা পাবো RX। এইখানে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়াটি SN2, এই প্রতিস্থাপন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটি, এবং প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে এটি SN2, কিন্তু সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে এটি SN1 কৌশল অনুযায়ী বিক্রিয়া করে। আমরা দেখছি যে CH3CH2OH, এই OH বিক্রিয়াটির কৌশল, এই OH এটি হচ্ছে একটি ব্যাড লিভিং গ্রুপ, অর্থাৎ এটি সহজে নির্গত হবে না, কারণ OH মাইনাস একটা তীব্র ক্ষার, কিন্তু যখন এইচএক্সের থেকে ভেঙে গিয়ে H প্লাস এই অক্সিজেনের যে নিঃসঙ্গচর ইলেকট্রন রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে OH2 প্লাস হয়, তখন এটি একটি গুড লিভিং গ্রুপে পরিণত হয়, কারণ H2 একটি উইক বেস, তার ফলে এটি গুড লিভিং গ্রুপ, অর্থাৎ সহজে এটি প্রতিস্থাপিত হবে। এবার প্রাইমারি অ্যালকোহল এইটি, তার ফলে আমাদের এক্স মাইনাস যে হেলোজেনটি এখান থেকে রয়ে গেছে H প্লাস আর এক্স মাইনাস, সেই হেলোজেনটি নিউক্লিওফাইল রূপে SN2 বিক্রিয়া করবে এবং CH3CH2X উৎপন্ন করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে OHকে সরাসরি প্রতিস্থাপন করা যায় না, কারণ এটি একটি ব্যাড লিভিং গ্রুপ। প্রোটোনেশন করতে হবে, অর্থাৎ H প্লাস যুক্ত করতে হবে, দিয়ে OH2 প্লাসে পরিণত করতে হবে, এটি একটি গুড লিভিং গ্রুপ এবং এটি সহজে প্রতিস্থাপিত হবে। আমরা আসছি নেক্সট, এটি হলো একটি আমার টারশিয়ারি অ্যালকোহল, কারণ কার্বনটা যে কার্বনের সঙ্গে OH মূলক যুক্ত আছে সেটি অপর তিনটি কার্বনের সঙ্গে যুক্ত আছে। এইটি প্রথমে প্রোটোনেশন হয়ে OH2 প্লাস হয়ে যাবে এবং এটি গুড লিভিং গ্রুপ, এটি ভেঙে চলে যাবে, এবং যেহেতু এটি টারশারি কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে যেটি স্থায়ী, যেটি প্রাইমারি কার্বোক্যাটায়ন থেকে বেশি স্থায়ী, অর্থাৎ এই ক্ষেত্রে SN1 বিক্রিয়া হবে, অর্থাৎ প্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে এবং এই কার্বোক্যাটায়নটি এক্স মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন যৌগ উৎপন্ন করবে। আমরা দেখতে পেলাম যে সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে এই প্রতিস্থাপন বিক্রিয়াটি হলো SN1 কৌশল অনুযায়ী সংগঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এই যৌগটির নাম হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল, নিওপেন্টেন থেকে উৎপন্ন অ্যালকোহল। এখানে আমরা দেখতে পাচ্ছি OHটি প্রাইমারি, কিন্তু এখানে প্রাইমারি অর্থাৎ SN2 বিক্রিয়া অংশগ্রহণ করা উচিত, কিন্তু এইটি স্টেরিক হিন্ডারেন্সের জন্য বড় এই গ্রুপটি লেগে থাকার জন্য CH3 এইটি SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ না করে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রাইমারি হওয়া সত্ত্বেও স্টেরিক হিন্ডারেন্সের জন্য অর্থাৎ স্থান অভাবজনিত বাধার জন্য এইরূপ ঘটনা ঘটে। প্রথমে এইচএক্সের সঙ্গে বিক্রিয়া করে OH2 প্লাস হয়, গুড লিভিং গ্রুপে পরিণত হলো, এবং এটি কার্বোক্যাটায়ন উৎপন্ন করলো। স্টেরিক হিন্ডারেন্সের জন্য এর বিক্রিয়া SN2 হয় না, SN1 হলো। এই কার্বোক্যাটায়নটি যেটি উৎপন্ন হলো সেটি প্রাইমারি কার্বোক্যাটায়ন, অর্থাৎ স্থায়িত্ব কম, এই জন্যে স্থায়িত্ব বৃদ্ধির জন্য এই CH3টি CH3 মাইনাস রূপে এইখানে স্মরণ হবে, CH3 মাইনাসে শিফট হবে এবং আমরা নতুন একটি কার্বোক্যাটায়ন পাবো, যে কার্বোক্যাটায়নটা টারশিয়ারি, অর্থাৎ স্থায়িত্ব বেড়ে গেল। এই স্থায়িত্ব বৃদ্ধি করবার জন্য এই CH3 স্মরণ হবে এবং পরবর্তীকালে X মাইনাস এই নতুন কার্বোক্যাটায়নটার সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ আমরা এই ধরনের একটি যৌগ পাবো যেটিকে আমরা আশা করছিলাম না, অর্থাৎ নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে এইচএক্সের বিক্রিয়ায় আমরা কখনোই নিওপেন্টাইল হ্যালাইড পাই না, অর্থাৎ এই OHটি সরে গিয়ে এখানে হ্যালোজেন পরমাণুটি যুক্ত হয় না। এটি SN1 কৌশল অনুযায়ী ঘটে এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ানোর জন্য CH3 মাইনাসের স্মরণ ঘটে এবং একটি আনএক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যায়। আমরা দেখতে পেলাম যে টারশারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে কৌশলটি হলো SN1 এবং প্রাইমারি ক্ষেত্রে SN2। আমরা যদি বিক্রিয়ার হার নির্ণয় করি সেটি SN1 কি SN2 আমরা দেখছি না, আমরা বিক্রিয়ার হার নির্ণয় করছি, তাহলে দেখা যাবে যে টারশারি অ্যালকোহলের ক্ষেত্রে সবথেকে দ্রুততর বিক্রিয়াটি ঘটে, তারপরে সেকেন্ডারি অ্যালকোহল, তারপর প্রাইমারি অ্যালকোহল।
আমরা যদি একটি নির্দিষ্ট অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ার ক্রমটি দেখি বিভিন্ন হ্যালাইডের, তাহলে এই যাই বিক্রিয়ার হার বেশি HBr, তারপরে HCl এবং HF, কারণ I মাইনাস Br মাইনাস এবং Cl মাইনাস এবং F মাইনাস এদের নিউক্লিওফিলিক ধর্মের ক্রম হলো এইটি। আমরা জানি যে পরমাণুটি যত কম তড়িৎ ঋণাত্মকতা হবে তার নিউক্লিওফিলিক ধর্ম তত বেশি হবে, অর্থাৎ I মাইনাস একটি ভালো নিউক্লিওফাইল F মাইনাসের চাইতে বা Br মাইনাসের চাইতে বা Cl মাইনাসের চাইতে, অনুরূপভাবে Br মাইনাস একটি ভালো নিউক্লিওফাইল Cl মাইনাস বা F মাইনাসের তুলনায়। অ্যালকোহল সঙ্গে যখন HCl বিক্রিয়া করানো হয় তখন RCl প্লাস H2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি ধীর গতিতে ঘটে, কারণ Cl মাইনাস একটা ভালো নিউক্লিওফাইল নয়, কারণ Cl পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা যথেষ্ট বেশি। কিন্তু যদি বিক্রিয়াটি আমরা অনার্দ্র ZnCl2 উপস্থিতিতে করাতাম তাহলে কিন্তু বিক্রিয়াটা দ্রুত গতিতে ঘটত, কারণ সেই ক্ষেত্রে আর ওইজের সঙ্গে ZnCl2 যেটি একটি লুইস অ্যাসিড, এই নিঃসঙ্গ জোটটির সঙ্গে যুক্ত হতো, দিয়ে ROH প্লাস ZnCl2 মাইনাস এই যৌগটি বানাতো এবং এইটি গুড লিভিং গ্রুপ রূপে আচরণ করে এবং অর্থাৎ সহজে নির্গত হবে। তাই Cl মাইনাস আর এর সঙ্গে বিক্রিয়া করবে নিউক্লিওফাইল রূপে। এটি দুর্বল নিউক্লিওফাইল হওয়া সত্ত্বেও বিক্রিয়াটি তাড়াতাড়ি ঘটবে, কারণ এটি গুড লিভিং গ্রুপ অর্থাৎ সহজে নির্গত হবে। তার ফলে আমরা পাবো RCl। তাহলে আমরা দেখতে পেলাম এই ক্ষেত্রে অনার্দ্র ZnCl2 অনুঘটক রূপে কাজ করছে এবং এই বিক্রিয়াটির হার অনেক তাড়াতাড়ি বা দ্রুততার সঙ্গে করছে এবং এই বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটছে। আমরা যদি অ্যালকোহলের সঙ্গে NaX এর বিক্রিয়া করাই, যেমন NaCl বা NaI, তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হবে না, কারণ আমরা জানি যে NaOHটা একটা ভালো লিভিং গ্রুপ নয়। OHকে OH2 প্লাসে পরিণত করতে হবে, যেটি ভালো লিভিং গ্রুপ যা সহজে নির্গত হবে। তাহলে আমরা NaX এর সঙ্গে যদি কিছুটা H2SO4 মিশিয়ে দিই তাহলে এই অ্যাসিড থেকে এইখানের প্রোটনেশন হবে এবং ROH2 প্লাস যেটি একটি গুড লিভিং গ্রুপ এতে পরিণত হবে এবং একে X মাইনাস প্রতিস্থাপিত করবে এবং এটি ROH না, এটি কারেকশান করতে হবে, এটি RX হবে। এটা ভুল আছে, এটি RX হবে, এটি RX হবে। অনুরূপভাবে আমরা NaI এর ক্ষেত্রে কিন্তু H2SO4 ব্যবহার করব না, কারণ I মাইনাস যেটি এখানে আছে, যেটি আকার খুব বড় এবং এটি সহজে গাঢ় H2SO4 দ্বারা জারিত হয়ে I মাইনাস থেকে I2তে পরিণত হবে, অর্থাৎ নিউক্লিওফাইল রূপে সে আর কাজ করতে পারবে না। তাই NaI যদি থাকে তাহলে সেক্ষেত্রে H3PO4 নিতে হবে, যেটি অজারক অ্যাসিড যা I মাইনাসকে জারিত করে I2তে পরিণত করতে পারবে না। নেক্সট ROH অ্যালকোহল থেকে আরও আমরা তিনটি উপায়ে বানাতে পারি। PCl5 এর সঙ্গে বিক্রিয়া করলে RCl প্লাস POCl3, যেটি একটি তরল, RCl একটি গ্যাস অর্থাৎ নির্গত হবে। আমরা যদি PCl5 এর পরিবর্তে PCl3কে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়াজাত পদার্থ পাবো RCl প্লাস H3PO3। যদি আমরা PI3 বা PBr3 এইগুলি অস্থায়ী যৌগ, কারণ আমাদের ব্রোমিন বা আয়োডিনের আকার অনেক বড়। ফসফরাসের সঙ্গে 3টে ব্রোমিন বা 3টে ক্লোরিন যদি যুক্ত থাকে, অর্থাৎ PI3 বা PBr3 এগুলি অস্থায়ী যৌগ। এগুলোকে আমরা বানিয়ে নেব বিক্রিয়ার মাধ্যমে ফসফরাসের সঙ্গে, লাল ফসফরাসের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া বা ব্রোমিনের বিক্রিয়া করে, এবং সেই ক্ষেত্রে আমরা পাবো RI বা RBr প্লাস H3PO3 উৎপন্ন হবে। আমরা এই বিক্রিয়াটিকে থায়োনিল ক্লোরাইড SOCl2 দিয়ে করতে পারি পিরিডিনের উপস্থিতিতে। পিরিডিনের গঠন এটি একটি ক্ষার যা এই সেলকে সঙ্গে বিক্রিয়া করে লবণ গঠন করতে পারে। ঠিক এই বিক্রিয়াটিকে ডার্জেন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটিতেও RCl প্লাস SO2 যেটা গ্যাস নির্গত হবে এবং এই Clও একটি গ্যাস নির্গত হয়ে যাবে। তাই আমরা দেখতে পারছি যে এই বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা RCl উৎপন্ন করি তাহলে বিশুদ্ধ RCl পাবো, কারণ SO2 এবং HCl বিক্রিয়ার মাধ্যম থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি আমরা এই PCl5কে ব্যবহার করে থাকি তাহলে POCl3 তরল উৎপন্ন হবে, যা বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত থাকবে H3PO3 তরল,
অর্থাৎ ডার্জেন বিক্রিয়ার থেকে RCl উৎপন্ন করাটি আমাদের কাছে অনেকটি ভালো উপায় হবে, কারণ এখানে আমরা বিশুদ্ধ RCl পাবো। নেক্সট আমরা হাইড্রোকার্বন থেকে অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি সম্পর্কে পড়ব। এটি মিথেনের সঙ্গে যদি আমরা বিক্ষিপ্ত সূর্য আলোক আর ক্লোরিনের বিক্রিয়া করাই তাহলে CH3Cl, আবার যদি বিক্ষিপ্ত সূর্য আলোক আর ক্লোরিনের বিক্রিয়া করাই আরেকটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে CH2Cl2, অনুরূপভাবে শেষকালে CCl4 পাওয়া যাবে। আমাদের অন্য একটি যৌগ, এখানে দুই ধরনের হাইড্রোজেন আছে, প্রান্তীয় হাইড্রোজেন এই দুটো, এটা মধ্যেখানের হাইড্রোজেন, অর্থাৎ দুটো প্রোডাক্ট পাওয়া যাবে। প্রান্তীয় হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে এইটি পাওয়া যাবে, মধ্যেখানে হাইড্রোজেনটি প্রতিস্থাপিত হলে এইরকম পাওয়া যাবে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ, যেখানে আমরা বিউটেন নিয়েছি, এখানে তিন ধরনের হাইড্রোজেন রয়েছে, এটি প্রান্তীয় হাইড্রোজেন এই দুটো, এইটি মাঝের হাইড্রোজেন দুটি, এবং এইটি একটি আলাদা হাইড্রোজেন। অর্থাৎ আমরা প্রান্তীয় হাইড্রোজেন প্রতিস্থাপনের ফলে একটা যৌগ উৎপন্ন হবে, এই দিক থেকে আরেকটি হাইড্রোজেন প্রতিস্থাপনের ফলে আরেকটি যৌগ হবে, মাঝখানের হাইড্রোজেনটি প্রতিস্থাপন হলে আমরা আরেকটি যৌগ উৎপন্ন হতে দেখব। এইখানটিতে 3, 4, 5, এখানে আরেকটি কার্বন পরমাণু হবে, এখানে CH2 আরেকটি হবে, এখানে আরেকটি CH2 হবে, CH2 CH3 হবে। কার্বন পরমাণু এখানে 5টি আছে, 2, 3, 4, 5, এখানে 1টা 2টো 3টে 4টে হয়ে গেছে, এখানে একটি CH2, অর্থাৎ 3 ধরনের হাইড্রোজেনের জন্য আমরা 3 ধরনের প্রোডাক্ট পেলাম। নিওপেন্টেন, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকল হাইড্রোজেনগুলি একই, অর্থাৎ ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলে একটাই প্রোডাক্ট পাওয়া যাবে, অনলি ওয়ান প্রোডাক্ট আমরা পাচ্ছি, কারণ এখানে সবগুলো হাইড্রোজেন একই। নেক্সট উদাহরণটা দেখছি আমরা সাইক্লোহেক্সেন, এখানে সবকটা হাইড্রোজেন পরমাণু একই, তাই আমাদের বিক্ষিপ্ত সূর্যালোক আলোক ও ক্লোরিনের বিক্রিয়ায় আমরা একটি বিক্রিয়াজাত পদার্থ পাবো। অনুরূপভাবে CH3CH3Cl2H, এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেনই একই, অর্থাৎ একটা প্রোডাক্ট CH3CH2Cl পাবো। আমরা এই বিক্রিয়াটি কৌশল সম্পর্কে দেখতে পারবো। এই বিক্রিয়াটি নিশ্চয়ই মুক্তমূলক কৌশল অনুসরণ করবে, কারণ সূর্যালোকের উপস্থিতিতে সংগঠিত বিক্রিয়াগুলো মুক্তমূলক কৌশল অনুযায়ী সংগঠিত হয়। স্টেপ 1, ক্লোরিনটি ভেঙে গিয়ে ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন করবে। স্টেপ 2, CH3CH3 সঙ্গে ক্লোরিন Cl ডট বিক্রিয়া করে CH3CH2 ডট উৎপন্ন করবে, এবং স্টেপ 3তে এই CH3CH2 ডট আরেকটি CCl এর সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে এখানে CH3CH2Cl প্লাস Cl ডট উৎপন্ন করবে। এই Cl ডটটি পুনরায় আবার বিক্রিয়া করতে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে উৎপন্ন হয়েছে CH3CH2 ডট। বিভিন্ন প্রকার যদি হাইড্রোজেন থাকে তাহলে তাদের বিক্রিয়ার হার কিন্তু বিভিন্ন হবে, কারণ এই যে উৎপন্ন যৌগ তার স্থায়িত্বর উপর নির্ভর করবে বিক্রিয়ার হারটি কোন হাইড্রোজেনটি কত তাড়াতাড়ি বিক্রিয়া করবে। এবং আমরা জানি যে মুক্তমূলকের স্থায়িত্বের ক্রম হলো টারশিয়ারি, সেকেন্ডারি এবং প্রাইমারি, অর্থাৎ টারশিয়ারি হাইড্রোজেনটি সবথেকে আগে বিক্রিয়া করবে, তারপরে সেকেন্ডারি হাইড্রোজেন, তারপরে আমাদের প্রাইমারি হাইড্রোজেন বিক্রিয়া করবে। এই যৌগটি আমরা দেখতে পাচ্ছি যে এইটি টারশিয়ারি হাইড্রোজেন, অর্থাৎ এর বিক্রিয়া করার প্রবণতা অনেক বেশি হবে, কারণ উৎপন্ন মুক্তমূলকের স্থায়িত্ব সবথেকে বেশি হবে। তারপর এই হাইড্রোজেনটি বিক্রিয়া করবার প্রবণতা দেখা যাবে, কারণ এটি সেকেন্ডারি, এবং এইটি সবথেকে ধীর গতিতে বিক্রিয়া করবে, এইটি প্রাইমারি। এইগুলোও কিন্তু প্রাইমারি হাইড্রোজেন, এগুলোও কিন্তু প্রাইমারি হাইড্রোজেন, অর্থাৎ আমি এই ক্ষেত্রে নিম্নের 4 ধরনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। অনেক সময় একাধিক পরিবেশে হাইড্রোজেন থাকা সত্ত্বেও আমরা বিক্রিয়ার ক্ষেত্রে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হতে দেখে থাকি। যেমন এই বিক্রিয়াটির ক্ষেত্রে এখানে একাধিক হাইড্রোজেন আছে, এই বেঞ্জিন বলয় প্রত্যেকটিতে একটি করে হাইড্রোজেন আছে, আর এখানে 3টে হাইড্রোজেন আছে, কিন্তু এটি বিক্রিয়াতে আমরা একটি বিক্রিয়াজাত পদার্থ পেয়েছি। অনুরূপভাবে CH2CH3 এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াতে আমরা একটি বিক্রিয়াজাত পদার্থ পেয়েছি, এই হাইড্রোজেনটি সরে ক্লোরিন উৎপন্ন করেছে। এখানেও একাধিক হাইড্রোজেন আছে, কিন্তু আমরা বিক্রিয়াজাত পদার্থ একটি পেয়েছি। এর কারণ হলো এইখান থেকে উৎপন্ন যে মুক্তমূলকটি হবে হাইড্রোজেন প্রতিস্থাপনের পরে, সেই মুক্তমূলকটি রেজোনেন্স বা ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে অধিক স্থায়ী হবে। সিমিলারলি এখান থেকে যে মুক্তমূলকটি উৎপন্ন হবে সেটি ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে অধিক স্থায়ী হবে। অনুরূপভাবে এই হাইড্রোজেনটি নির্গত হলে যে মুক্তমূলকটি উৎপন্ন হবে তার রেজোনেন্স বা ইলেকট্রন ডিলোকালাইজেশনের ফলে স্থায়িত্ব অনেক বেড়ে যাবে, তাই কেবলমাত্র একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, যদিও একাধিক
হাইড্রোজেন উপস্থিত আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন ডিলোকালাইজেশন বা রেজোনেন্সের ফলে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। নেক্সট আমরা আসব আয়োডিনেশন অফ মিথেন। তাহলে মিথেনের সঙ্গে আয়োডিনের যদি বিক্রিয়া করানো হয়, আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটি একটি উভমুখী প্রকৃতির এবং CH3I ও HI উৎপন্ন হবে। এই HI এবং CH3I পুনরায় বিক্রিয়া করে মিথেন এবং আয়োডিন উৎপন্ন করবে, অর্থাৎ বিক্রিয়াটি উভমুখী। তাই মিথেনের আয়োডিনেশন করা কষ্টকর, কারণ উভমুখী বিক্রিয়া হওয়ার জন্য আমরা দেখব যে আমার সাবস্ট্রেট এবং আয়োডিন ফিরে আসছে, অর্থাৎ এই প্রোডাক্টের পরিমাণ কম হচ্ছে। কিন্তু এই প্রোডাক্টের পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি যদি এই জায়গায় আমরা বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বিক্রিয়াটি একমুখী হবে লা সাতেলিয়ারের নীতি অনুযায়ী। এই জায়গাকে আমরা কিভাবে সরাতে পারবো বিক্রিয়ার মাধ্যম থেকে? এই জায় একটি তীব্র বিজারক পদার্থ, যা জারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করতে পারে। অর্থাৎ আমরা যদি জারক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত করি, তাহলে জারক পদার্থ এই জায়গাকে জারিত করে আয়োডিনে পরিণত করবে এবং সেই ক্ষেত্রে বিপরীতমুখী বিক্রিয়াটি আর সংঘটিত হবে না। জারক পদার্থ যেমন HiO3 বা HNO3 এই জায়গাকে জারিত করে আয়োডিনে পরিণত করে ফেলবে, তাই বিপরীতমুখী বিক্রিয়াটি সংঘটিত হবে না এবং মিথেনের আয়োডিনেশন বিক্রিয়া করা সহজ হবে। ফ্লুরিন খুবই সক্রিয়, তাই ফ্লুরিনের সঙ্গে আমাদের কোনো হাইড্রোকার্বনের বিক্রিয়াতে কার্বন কার্বন বন্ধন ভেঙে যায় এবং বিস্ফোরণ সহ ঘটে। তাই আমরা ফ্লুরিনের সঙ্গে সরাসরি হাইড্রোকার্বনের বিক্রিয়া করাই না। অ্যালকেনের ফ্লুরিনেশন, ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন এই তিনটি হচ্ছে তাপমোচী অর্থাৎ তাপ নির্গত হয়, কিন্তু আয়োডিনেশন বিক্রিয়াটি একটি তাপগ্রাহী বিক্রিয়া এবং এখানে তাপ শোষণ হয়।